গুড আফটারনুন। আমরা এখন সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্যে একটা নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমি কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের বাংলা অনার্সের সমস্ত ছাত্রছাত্রীকে বলছি, তোমরা অনলাইন ক্লাসে খুব তাড়াতাড়ি চলে আসো। নিবেদিতা, গুড আফটারনুন নিবেদিতা। আর যারা যারা আছো সবাই চলে আসো। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি বলেছি যে আজকে থেকে আমরা তোমাদের যে একটা নতুন ইউনিট রয়ে গেছে ছন্দ, বাংলা ছন্দ, সেটাকে নিয়ে আলোচনা করব। তো তোমাদের কিন্তু সবাইকে মানে অনলাইনে থাকতে বলেছি সবাইকে। অলকা দত্ত, অলকা ভালো আছো নিশ্চয়ই। হিমানি আমি তাদেরকে দেখতে পাচ্ছি। বিতিকা দত্ত মজুমদার, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। মামুন দেবনাথ, হ্যাঁ। আস্তে আস্তে সবাই চলে আসো, আমি ক্লাসটা শুরু করে দেব। পূর্বা চক্রবর্তী, পূর্বা আমি দেখতে পাচ্ছি। তো অস্মিতা নাহা, আর কে আছো? আজকে আমরা বাংলা ছন্দ নিয়ে আলোচনা করব। ছন্দ খুব ইম্পর্টেন্ট টপিক। তো ছন্দ সম্পর্কে তোমরা তোমাদের আগে যে দ্বাদশ শ্রেণী যখন ভর্তি, মানে ক্লাস 12-এ, তখন বাংলা ছন্দ ছিল যেখানে, ওইখানেও তোমরা পেয়েছো। যদিও ওইখানে একেবারেই একটা সংক্ষিপ্ত আকারে একটু ছন্দ সেখানে পড়েছো তোমরা। এক্ষণে কিন্তু ছন্দটা ডিটেলস পড়তে হবে। বাংলা ছন্দ মানে কিভাবে বাংলা কবিতায় ছন্দ প্রয়োগ করা হয়, কোন কোন ছন্দ ব্যবহার করে বাংলা কবিতা রচনা হয়, সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো বাংলা ছন্দ একদিনে নিশ্চয়ই একটা ক্লাস শেষ হবে না। আমরা অন্তত 5টা থেকে 7টা ক্লাস লাগবে। আচ্ছা, আমরা চেষ্টা করব 5টি ক্লাসে আমরা ছন্দটা শেষ করে দিতে। তো ছন্দ পড়তে গেলে প্রশ্ন কি আসে? তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে বিমলেন্দু দাম এর বাংলা অলঙ্কার ও ছন্দ, এই বইটা কেনার জন্যে। তো যাই হোক, এই বইটা কিনতে পারলে তো ভালো। এছাড়াও বাংলা ছন্দের অনেক বই আছে, তোমরা সেই বইগুলি থেকেও প্র্যাকটিস করতে পারবে। আমরা আগে বাংলা অলঙ্কার আলোচনা করেছিলাম ক্লাসে, আজকে আমরা অনলাইনে বাংলা ছন্দ আলোচনা করব। বাংলা ছন্দ প্রশ্নগুলি কীরকম আসে? প্রশ্নগুলি থাকে কীরকম? একটা পার্ট থাকে যে কি থাকে, যে এখানে প্রীতি ভালো। প্রীতি তো সবসময় ক্লাসে থাকে, প্রীতি অনলাইনও আছে। ভালো লাগছে প্রীতি, তোমরা সবাই থাকবে অনলাইনে। যে ছন্দের প্রশ্নগুলি যে বলছিলাম, কিছু থাকে সংজ্ঞা, উদাহরণ সহ সংজ্ঞা লিখো, উদাহরণ সহ সংজ্ঞা লিখো। আর থাকে ছন্দ নির্ণয় করো। তোমাদের দুটোই আনসার করতে হবে। উদাহরণ সহ সংজ্ঞা মানে কিছু ছন্দের কিছু বিষয় থেকে তোমাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে সংজ্ঞাগুলি আলোচনা করতে হবে। তো 4টা আনসার করতে হয়, 10 মান, টোটাল 10 থাকে, 4টার মধ্যে আড়াই করে একটা থাকে, 2.5। তো আর ছন্দ নির্ণয় থাকে, তোমাদের 2টি ছন্দ নির্ণয় থাকে, বোধহয় 5 করে, 2 10। তো আজকে আমরা ছন্দ নির্ণয়ে যেতে পারছি না। তো যাই হোক, আগে আমরা মানে তোমাদের কিছু মুখস্থ করতে হবে। এই বিষয়টা আজকে আমরা বলে দিই কি কি শিখতে হবে তোমাদের। তারপর আমরা ছন্দ নির্ণয় কিভাবে করতে হয় সেটা একটা প্রাথমিক প্রস্তুতির অন্তত আমরা আজকে নিয়ে নেব। কি বলছিলাম?
যে কি কি মানে উদাহরণ সহ সংজ্ঞা মধ্যে কি কি পড়তে হবে। তোমাদের প্রথমেই পড়তে হবে সেটা হচ্ছে অক্ষর কাকে বলে। অক্ষর কাকে বলে আমরা আজকে অক্ষর কাকে বলে সেটা আমরা এটা কিন্তু আমাদের জানতেই হবে। প্রথমেই ছন্দ নির্ণয় করতে গেলে অক্ষর কাকে বলে সেই জায়গাটা সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকা দরকার। তো যাই হোক, আর কি কি উদাহরণসহ সংজ্ঞা পড়বে সেটা আমি বলে দিই। অক্ষর পড়বে, অক্ষর আছে উদাহরণসহ সংজ্ঞা তোমরা যে কোনো বই থেকেই পেয়ে যাবে। তারপরে আছে অক্ষরের মধ্যে এবার দুটো আছে, স্বরান্ত অক্ষর, ব্যঞ্জনান্ত অক্ষর। আজকে আমরা অক্ষর সম্পর্কেই আলোচনা করব। আচ্ছা, অক্ষর সম্পর্কে আলোচনা করার আগে কি কি মুখস্থ করে নিতে হবে তোমাদের সেটা আমরা বলে নিই। অবশ্যই বুঝে মুখস্থ করবে, আমি আলোচনা করব। ছেদ ও জ্যোতি। ছেদ কাকে বলে ও জ্যোতি কাকে বলে। তারপরে পড়তে হবে পর্ব কাকে বলে, পর্বাঙ্গ কাকে বলে। তারপরে পড়তে হবে স্তবক কাকে বলে, মাত্রা কাকে বলে, লয় কাকে বলে, এইগুলি বা শ্বাসাঘাত কাকে বলে, পদ ও চরণ কাকে বলে, সেই বিষয়গুলি উদাহরণসহ তোমরা পড়ে নেবে। কি কি বললাম, মানে প্রথমেই বলেছি অক্ষর। অক্ষর কি সেটা মানে খুবই তাৎপর্যপূর্ণ, বাকিগুলি তোমরা বুঝে নিতে পারবে, অসুবিধা নেই। অক্ষরটা কিন্তু একেবারে প্রথমেই আমাদের জানা দরকার। অক্ষর কাকে বলে, অক্ষর সহজভাবে যদি আমরা বলি, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়েছো, খাতা কলম নিয়ে বসে পড়ো। কিন্তু তোমাদের কাছে কলম আছে, কলম আর একটা পেপার নিয়ে নাও। আমি বলছি, তোমরা সঙ্গে সঙ্গে মানে একটা প্র্যাকটিস করে নেবে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নেবে। প্রথমে আমি বলছি যে অক্ষর কাকে বলে। এই অক্ষর কাকে বলে, অক্ষর হচ্ছে বাকযন্ত্রের, আমরা কথা বলি কি বাকযন্ত্রের দ্বারা, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝুঁকে, মানে একটা ঝুঁকে আমরা একটা শব্দের যতটুকু উচ্চারণ করি তাকেই বলে অক্ষর। মানে আমরা বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে বলে অক্ষর। যে কোনো একটা শব্দের যতটুকু আমরা উচ্চারণ করব এক ঝোঁকে তাকে বলে হয় অক্ষর। যেমন যেমন ধরো বাংলা, বাংলা, এখানে আমরা কি করেছি, লিখো আগে বাংলা শব্দটা, বাংলা কি আছে, বাং, একবার বলেছি, তাহলে এখানে অক্ষর আছে একটা বাং, এরপরে বলেছি লা, মানে এখানে দুটো অক্ষর আছে, বুঝা গেছে, বাংলা। বা ধরো আমরা কি পড়বো আজকে, বাংলা ছন্দ পড়বো। ছন্দ, এটার মধ্যে কটা অক্ষর আছে, ছন্দ, দুইবার দুইটা ঝুঁকে উচ্চারণ করছি। মানে প্রথমে কি বলছি, ছন্দ এই শব্দটা বলতে গিয়ে প্রথমে আমরা এক ঝুঁকে কতটুকু উচ্চারণ করতে পারছি, উচ্চারণ করছি আমরা ছন্দ, মানে এখানে দুটো অক্ষর আছে, বুঝা গেছে। মানে এইভাবে অক্ষর নির্ণয় করতে হয়। মানে বাকযন্ত্রের এক ঝুঁকে আমরা যতটুকু অংশ, একটা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করি তাকে বলে অক্ষর। অক্ষর দুই ধরনের, স্বরান্ত অক্ষর আর হলন্ত অক্ষর। কি কি অক্ষর বললাম, অক্ষর দুই ধরনের, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা হলন্ত অক্ষর। কি কি বললাম, স্বরান্ত অক্ষর আর ব্যঞ্জনান্ত অক্ষর। তো প্রথমে আমরা বলবো স্বরান্ত অক্ষর সম্পর্কে জানবো। অক্ষর কয় শ্রেণী বললাম, অক্ষর দুটো শ্রেণী, একটা হচ্ছে স্বরান্ত অক্ষর আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর।
স্বরান্ত অক্ষর কোনটি আর ব্যঞ্জনান্ত অক্ষর কোনটি? স্বরান্ত মানে স্বরবর্ণ, মানে যে অক্ষরের শেষে, মানে আমরা তো একযোগে যতটুকু উচ্চারণ করব এর শেষে যদি কোনো স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে সেটা হবে স্বরান্ত অক্ষর। আর যদি একটা যে অক্ষরের শেষটা একটা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় সেটা হবে ব্যঞ্জনান্ত অক্ষর। যেমন যেমন আমরা উদাহরণ করতে পারি, তোমাদের কাছে নিশ্চয়ই খাতা কলম আছে, তোমরা একটু লিখে নাও। যেমন এখানে আছে বিথিকা, বিথিকা ক্লাসে আছে, আমরা বিথিকা নামটি দিয়েই করব। বিথিকা, এটার মধ্যে কটা অক্ষর আছে আমরা আগে দেখো তো। বি থি কা, কয়টা অক্ষর? 3টে অক্ষর। প্রথম কি বলেছি? বি, এরপর বললাম থি, তারপরে বললাম কা। এই দেখো এইখানে 3টে অক্ষর আছে। এখন এই অক্ষরগুলি কি অক্ষর? স্বরান্ত অক্ষর না ব্যঞ্জনান্ত অক্ষর? এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমে কি বললাম? বি, বি বজকি, বি ই এসেছে, মানে রস্যই এসেছে। রস্যই মানে একটা স্বরবর্ণ, সুতরাং এটি কি অক্ষর? স্বরান্ত অক্ষর। তারপরে কি আছে? বি থি, থি সেম, থি ই এসেছে, ই আসছে, ই মানেই স্বরবর্ণ, সুতরাং এটাও স্বরান্ত অক্ষর। বি থি কা, কা, কা ক আকার, ক আ, ক যোগ আ, কা। তাহলে কা এসেছে, মানে এখানে আ এসেছে, মানে কি স্বরবর্ণ এসেছে, সুতরাং এটি কি অক্ষর? স্বরান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষর কোনটা? যেমন আরেকজন আছে এখানে পূর্বা, পূর্বা চক্রবর্তী, অনলাইন ক্লাসে দেখা যাচ্ছে পূর্বা। পূর্বা, কয়টা অক্ষর আছে এখানে? একটা হচ্ছে পুর বা, মানে দুটো অক্ষর নিয়ে পূর্বা এই শব্দটি গড়ে উঠেছে। তাহলে প্রথমে কি বললাম? প্রথম অক্ষরটা হচ্ছে পুর, পুর র দিয়ে শেষ হয়েছে। দেখো র, র কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ, সুতরাং কি অক্ষর এটা? স্বরান্ত অক্ষর না ব্যঞ্জনান্ত অক্ষর? ব্যঞ্জনান্ত অক্ষর। কেন? কেননা পুর র দিয়ে শেষ হয়েছে, র একটা ব্যঞ্জন বর্ণ, সুতরাং পুর এই অক্ষরটি হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর বা হলন্ত অক্ষর। পুর বা, বা এই শব্দটা দেখো, বা ব আকার, মানে ব যোগ আ, বা আ, আ কি অক্ষর হবে? স্বরান্ত অক্ষর, আ স্বরবর্ণ, সুতরাং এটা স্বরান্ত অক্ষর। পরিষ্কার? যেমন অস্মিতাকে দেখা যাচ্ছে অনলাইন ক্লাসে, আমি অস্মিতা নামটা কি আমরা প্র্যাকটিস করতে পারি? অস্মিতা, কয়টা অক্ষর এখানে? অস্মিতা, 3টে অক্ষর। প্রথম শব্দটা কি, মানে প্রথম অক্ষরটা কি? অস, স দিয়ে শেষ হয়েছে। অস মানে দন্তস্ব দিয়ে শেষ হয়েছে, স মানে ব্যঞ্জন বর্ণ, সুতরাং এটি ব্যঞ্জনান্ত অক্ষর। অস মি, মি ই দিয়ে শেষ হয়েছে, সুতরাং এটি স্বরান্ত অক্ষর। অস মি তা, তা আ দিয়ে শেষ হচ্ছে, সুতরাং এটি কি অক্ষর? স্বরান্ত অক্ষর, যেহেতু স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে। এই হচ্ছে মোটামুটি অক্ষর সম্পর্কে একটা ধারণা। অক্ষর সম্পর্কে কিন্তু তোমাদের ধারণাটা একেবারে পরিষ্কার থাকতে হবে, বুঝেই এখানে কয়টা অক্ষর এবং কি অক্ষর সেটা মানে পরেই সেটা থেকে ধরে নিতে হবে। আশা করি তোমরা এখন তোমাদের মধ্যে এই যে স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনান্ত অক্ষর নিয়ে ধারণাটা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে কি? তারপরে আমরা একটা ছন্দ নির্ণয়ে যেতে পারি। এই বাকি উদাহরণ সহ সংজ্ঞা, এই প্রসঙ্গগুলি এখানে বললাম না, পরে বলবো। এগুলি তোমরা বই থেকে পড়ে নিতে পারবে। হ্যাঁ,
যেটা ক্লাসে মানে বুঝতে হবে, সেই জায়গাটা আমি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি থাকে বলছিলাম, যে উদাহরণ সহ সংজ্ঞা থাকে, আর থাকে কি উদাহরণ সহ সংজ্ঞা কিন্তু পরীক্ষার মধ্যে খুব বেশি লিখবে না, জাস্ট একটা সংজ্ঞা লিখবে, সঙ্গে একটা উদাহরণ দিয়ে দেবে, উদাহরণটা একটু দাগ দিয়ে আন্ডারলাইন করে বুঝিয়ে দেবে, এই জায়গাটা অক্ষর, এটা স্বরান্ত অক্ষর, এরকম জাস্ট বুঝিয়ে দেবে, এটা কোনো কঠিন ব্যাপার নয়। তারপরে যেটা থাকে আমি বলছিলাম যে ছন্দ নির্ণয় করো, এটা কিন্তু ছন্দ নির্ণয় করা খুব সহজ তখনই যখন তোমাদের কাছে ছন্দ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকে, ছন্দ নির্ণয় করা তখন সহজ হয়ে যাবে, কিন্তু না পারলে কঠিন, খুব কঠিন। কিন্তু ছন্দ নির্ণয় করা একেবারেই সোজা ব্যাপার। তো ছন্দ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমেই জানা দরকার সে ছন্দ কয় প্রকার। ছন্দ কি প্রকার আছে? 3 প্রকার, মানে প্রধান শব্দ, মানে ছন্দ নির্ণয় করার মধ্যে 3 প্রকার প্রধান ছন্দ আছে। প্রথম ছন্দটি কি? অক্ষরবৃত্ত ছন্দ। প্রথম ছন্দটি কি বললাম? অক্ষরবৃত্ত ছন্দ। তারপরে কি? অক্ষরবৃত্ত ছন্দের পরে আসে মাত্রাবৃত্ত ছন্দ। তারপরে কি আছে? স্বরবৃত্ত ছন্দ। এই হচ্ছে ছন্দের মানে প্রকৃতি আর কি, এই মানে ছন্দের প্রকৃতি এই 3টাই। এছাড়া আছে অমিত্রাক্ষর ছন্দ, এই ছন্দ সেই ছন্দ, যাই হোক এইগুলির ভিতরেই পড়ে। ত্রিবিধই ছন্দ, মানে ছন্দের প্রকৃতির মধ্যে প্রকৃতিগতভাবে ছন্দ 3টি, ছন্দের 3টি প্রকৃতি। একটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ আর স্বরবৃত্ত ছন্দ। আজকে আমরা অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কে জানার চেষ্টা করব। অক্ষরবৃত্ত ছন্দের আরেকটা নাম আছে মিশ্র কলাবৃত্ত ছন্দ বা তান প্রধান ছন্দ বা পয়ার ছন্দ বলা হয় এগুলো। তো কি বলেছিলাম প্রথমে? অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ বা পয়ার ছন্দ, ছন্দের যে মূল পর্ব মানে এক একটা ভাগ, অংশ। পর্ব কাকে বলে সুন্দর করে তোমরা দেখে নেবে। ধরো একটা কবিতা, আমাদের নির্ণয় করতে হবে একটা কবিতা 2টো লাইন থাকবে বা 4টা লাইন থাকবে, মানে পংক্তি থাকবে। সেই পংক্তিগুলি প্রথমে পাঠ করে আমাদেরকে বুঝতে হবে যেটা কোন ছন্দের মধ্যে পড়ে। কিভাবে বুঝবো আমরা? প্রথমেই যে কোনো ছন্দ, মানে একটা কবিতার লাইন পড়েই সেটা কোন ছন্দ সেটা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে লয়ের আশ্রয় নিতে হবে। লয় মানে গতি, মানে কোন লয়ে পড়লে, কোন গতিতে পড়লে কবিতাটা শুনতে ভালো লাগবে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে, লয়টা। এখানে আমরা বলেছি যে ছন্দ 3 প্রকার। অক্ষরবৃত্তের যে লয় সেটা হচ্ছে ধীর লয়, মানে এখানে ধীর গতিতে যদি আমরা কবিতাটা পড়ি তাহলে কবিতার অর্থ উদ্ধার হবে, অর্থটা বোঝা সম্ভব হবে এবং কবিতাটা শুনতে ভালো লাগবে, শ্রুতিগোচর হবে, শ্রুতি মধুর হবে। তাহলে অক্ষরবৃত্ত ছন্দের কোন লয়? ধীর লয়। দ্বিতীয় যে ছন্দ সেটা কি বলেছিলাম? মাত্রাবৃত্ত ছন্দ। সেটার লয় হচ্ছে মধ্যম লয়, মানে মধ্যম গতিতে যদি আমরা পড়ি তাহলে সেটা পড়তে পড়তে ভালো লাগবে, শ্রুতি মধুর হবে। আরেকটা ছন্দ আছে সেটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। স্বরবৃত্তের ছন্দের লয় হচ্ছে
দ্রুত লয়, মানে এটা যদি দ্রুত গতিতে আমরা পড়ি, তাড়াতাড়ি পড়ি, তাহলে স্বরবৃত্ত ছন্দটা মানে শুনতে ভালো লাগবে। বুঝা গেছে? আজকে আমরা কোনটা পড়ব? অক্ষরবৃত্ত সম্পর্কে। প্রথমে আমাদেরকে যে কোনো কবিতা পড়ে প্রথমেই বুঝতে হবে কোন লয় এটা। লয়টা বুঝলাম, লয়টা আমরা যখন বুঝে যাব যে এটা ধীর লয়ের ছন্দ, তখন বুঝে যাব এটা মানে ধীরলয় কোন ছন্দে, অক্ষরবৃত্ত ছন্দে, বা তান প্রধান ছন্দ, বা মিশ্র কলাবৃত্ত ছন্দ, বা পয়ার ছন্দ। একটারই অনেকগুলি নাম। তো তারপরের কাজটা হবে আমাদের প্রথমেই লয় বোঝার পর, যখন আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি যে এটা ধীরলয়ের ছন্দ, তারপরে আমরা কি করব? পর্ব বিভাগ করব। এখন আমাদের জানতে হবে যে অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব মানে কত মাত্রার, মানে মূল পর্ব কত মাত্রার হয়, এটা মুখস্থ করতে হবে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব হচ্ছে 8 বা 10 মাত্রা। 8 বা 10 মাত্রা। মাত্রাটা কি এটা আমরা এক্ষুনি মানে তোমাদেরকে সঙ্গে আলোচনা করব। একটা মূল পর্ব কত মাত্রার হবে? 8 বা 10 মাত্রার হবে। কোন ছন্দের? অক্ষরবৃত্ত ছন্দের। তারপরে এখন আমাদের বোঝা দরকার যে মাত্রাটা কি বা পর্বটা কি। পর্বটা তো বললাম একটা পর্ব, যেমন একটা লাইন আমরা যদি পড়ি, তোমরা লিখে নাও লাইনটা। যেমন একেবারে চেনা পরিচিত, মানে সবার পরিচিত লাইনে একটা বলি, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। লাইনটা তোমরা লিখে ফেলো। কি বলছি? মহাভারতের কথা অমৃত সমান, এটা একটা লাইন। দ্বিতীয় লাইনটা হচ্ছে কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই যে কবিতার পংক্তি দুটি, এটার মধ্যে আমরা কি করব? প্রথমে পর্ব বিভাগ করব। আমরা বুঝে গেছি প্রথমে যে এটা এই কোন লয়ের ছন্দ? ধীর লয়ের ছন্দ। মানে ধীরে ধীরে পড়লেই ভালো লাগে। কিরকম? আরেকবার পড়ি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মোটামুটি আমরা ধরে নিতে পারছি যে এটা একটা অক্ষরবৃত্ত ছন্দ। এরপর আমরা পর্ব বিভাগ করব। হ্যাঁ, অক্ষরবৃত্ত ছন্দ বোঝার আরেকটা উপায় আছে, সেই উপায়টাও এখনই বলে নিয়ে ভালো। সেটা হচ্ছে এই অক্ষরবৃত্ত ছন্দে শব্দ ধ্বনির অতিরিক্ত একটা তান বা সুর থাকে। অতিরিক্ত তানটা মানে কি? দেখো, এখানে একটা টিউন আছে, এক্সট্রা একটা টিউন আছে, তান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। একটা এক্সট্রা তান বলে এটাকে। এই একটা তান আছে। এই তানটা একমাত্র কোন ছন্দে থাকে? অক্ষরবৃত্ত ছন্দে। এই জায়গাটা অক্ষরবৃত্ত ছন্দে এই জন্য নির্ণয় করাটা অনেকটা আমাদের সহজ হয়ে যায়। যেটা বলছিলাম যে অক্ষরবৃত্ত ছন্দের এই পংক্তি দুটি পড়ার পরে আমরা যখন বুঝতে পারবো, মানে মোটামুটি একটা গ্যাস করে নিতে পারবো যে এটা অক্ষরবৃত্ত ছন্দ, তখন আমাদের পর্ব বিভাগ করতে হবে। পর্ব বিভাগটা কি? মানে যেখানে গিয়ে আমরা থামবো, একটা আমাদের শ্বাসযন্ত্র একটা ব্রেক নেবে, একটা বিরতি নেবে, তারপর আবার শুরু করবে। এই যে বিরতি যেখানে নিচ্ছে সেখান পর্যন্ত একটা পর্ব। কোথায় নিচ্ছে? এখানে মহাভারতের কথা একটা পর্ব, মহাভারতের কথা, এখানে একটা পর্ব
একটা স্ল্যাশ দিতে হবে। তারপরে কি অমৃত সমান, দ্বিতীয় লাইনটার মধ্যে আছে কাশিরাম দাস কহে স্ল্যাশ শুনে পুণ্যবান, মানে কাশিরাম দাস কহে এটা একটা পর্ব, শুনে পুণ্যবান এটা আরেকটা পর্ব। আমরা বলছিলাম যে অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব কত মাত্রার? 8 বা 10 মাত্রার, মানে মূল পর্বটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে মূল পর্ব, পংক্তির শেষ যেটা অংশ সেটা হচ্ছে অতি পর্ব, প্রথমটা হচ্ছে মূল পর্ব, মানে মূল প্রথম পর্বটা হবে 8 বা 10 মাত্রা। এখন আমাদের মাত্রা নির্ণয় করতে হবে। মাত্রা নির্ণয় খুব মানে ভাইটাল পয়েন্ট, যেটা বুঝতেই হবে কিভাবে মাত্রা নির্ণয় করতে হবে। ওই আমাদের অক্ষরটা কাজে আসবে তখন। এই জায়গাটায় খেয়াল রাখতে হবে যে অক্ষরবৃত্তে কোন জায়গায় মানে শব্দ দ্বিমাত্রিক হবে আর কোন জায়গায় একমাত্রিক হবে, মানে কোন জায়গায় একমাত্রা হবে আর কোন জায়গায় দুই মাত্রা হবে, দুই মাত্রা হবে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। দুই মাত্রা কোন জায়গাটা হবে এই জায়গাটা আমরা বলে নিই। দুই মাত্রা হচ্ছে শব্দান্তের, যদি শব্দের অন্তের মানে শব্দের শেষে যদি হলন্ত অক্ষর বা যৌগিক স্বরান্ত অক্ষর থাকে তাহলে দ্বিমাত্রিক হবে। শব্দের শেষে যদি হলন্ত অক্ষর থাকে, শব্দের মাঝখানে না, শব্দের শেষে যদি হলন্ত অক্ষর থাকে বা যৌগিক স্বরান্ত অক্ষর থাকে, মানে ওই ও এগুলি হচ্ছে যৌগিক স্বরবর্ণ, এইগুলি যদি থাকে তাহলে হচ্ছে দুই মাত্রা। আর একাক্ষর শব্দটিও দুই মাত্রা। একাক্ষর, একাক্ষর মানে একটা শব্দ দিয়ে একটা অক্ষর দিয়ে একটা শব্দ, এটা হচ্ছে একাক্ষর। যেমন জল, জল বর্গীয় জল, জল, জল কি অক্ষর? হলন্ত অক্ষর। জল। কল, কল কি অক্ষর? হলন্ত অক্ষর। এটা একাক্ষর, একটা অক্ষর, এটাও দুই মাত্রা হবে। পরিষ্কার? তাহলে কোথায় কোথায় দুই মাত্রা হচ্ছে? প্রথম হচ্ছে শব্দের শেষে যদি হলন্ত অক্ষর থাকে বা যৌগিক স্বরান্ত অক্ষর থাকে, শব্দের শেষে থাকতে হবে, মাঝখানে থাকলে হবে না বা প্রথমে থাকলে হবে না। শব্দের শেষে যদি হলন্ত অক্ষর থাকে তাহলে দুই মাত্রা, আর শব্দটি যদি একাক্ষর হয় তাহলেও দুই মাত্রা, বাকি সব অক্ষর এক মাত্রা। বোঝা গেছে? তাহলে প্রথমেই কি আসলো? এখন আমরা মাত্রা নির্ণয় করব। দেখো প্রথমে কি আছে? ম, ম একটা অক্ষর, কি অক্ষর? ম, অ আসছে মানে স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর হলে এক মাত্রা, তাহলে মর উপরে এক দিয়ে দাও। হা, ম হা, হা, হা স্বরান্ত অক্ষর, উপরে এক হবে। মহা, ভা, ভা উপরে এক লিখে নাও। ভা, আ, আ আসছে স্বরান্ত অক্ষর। ভা, র, র, অ, সুতরাং এখানেও রর উপরেও একটা দাগ দিতে হবে বা এক লিখতে হবে। মহাভারতের, তের, এই যে তের এই শব্দটা দেখো একটা অক্ষর, হলন্ত অক্ষর এবং শব্দের শেষে আছে, এই জন্য এখানে কি হবে? শব্দ হলন্ত অক্ষর এবং শব্দের শেষে থাকলে কি বলেছিলাম? দুই মাত্রা। কোন জায়গায়? অক্ষরবৃত্তের মধ্যে। সুতরাং মহাভারতের, তের এটার মধ্যে দেখো দুই হবে। এরপরে কি আছে? ক, ক স্বরান্ত অক্ষর এক। থা, থ যুগ আ, থা, আ স্বরান্ত অক্ষর এক হবে। তাহলে কি হলো? ম এক মাত্রা, হা এক মাত্রা, ভা এক মাত্রা, র এক মাত্রা, তের দুই মাত্রা, দুই। ক
থা, 2 মাত্রা। তাহলে টোটাল আমরা প্রথম পর্বে কটা অক্ষর মানে কয়টা মাত্রা পেলাম? 8 মাত্রা। অক্ষরবৃত্তি ছন্দের মূল পর্ব কত মাত্রার হয়? 8 মাত্রা বা 10 মাত্রা। এখানে আমরা 8 পেলাম। এরপরে অতি পর্ব যেটা আছে, মানে মহাভারতের কথা, এর সঙ্গের যে লাইন পংক্তিটা আছে, সঙ্গের যে অংশটা আছে, পংক্তি নয় পংক্তির যে অংশটা আছে, সেটা কি? অমৃত সমান। অমৃত, অমৃত, অ একটা অক্ষর, মৃ একটা অক্ষর, তো একটা অক্ষর, অমৃত। 3টা পেলাম এখানে। প্রত্যেকটা একটা একটা করে অক্ষর, মানে উপরে এক 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 করে লিখতে হবে। এরপরে আছে সমান। মানে কিন্তু দুটো হবে। কেন? মান হলন্ত অক্ষর শব্দ। তাহলে এখানে কত হলো? টোটাল 6টি মাত্রা হলো। মানে উপরে লিখতে হবে 8 যোগ 6। প্রথমটা এইভাবে পেয়ে গেলাম আমরা। দ্বিতীয় লাইনটা কি আছে দেখো, তোমাদের কিন্তু লিখতে বলেছি, নাহলে কিন্তু পারবে না তোমরা। দ্বিতীয় লাইনটা কি আছে? কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মানে প্রথম অংশটা কি, মানে প্রথম পর্বটা কি? কাশিরাম দাস কহে। কাশি, কাশি, এক এক, কা স্বরান্ত অক্ষর এক, শি স্বরান্ত অক্ষর এক, রাম, রাম এই শব্দটা কিন্তু শব্দের শেষে আছে এবং হলন্ত অক্ষর, সুতরাং দুটো হবে। কাশিরাম। দাস, দাস একাক্ষর, আবার হলন্ত অক্ষর, সুতরাং এটি 2 মাত্রা। ক হে, ক অ 1 মাত্রা, হে 1 মাত্রা। তাহলে এখানে দেখো 8 হয়ে গেল। কাশিরাম দাস 2 মাত্রা, ক হে 1 1, একটা পর্ব শেষ। মানে প্রথম পর্ব এটা 8 হয়ে গেল। শুনে পুণ্যপান, সু 1 মাত্রা, নে 1 মাত্রা, পুন পুন এই জায়গাটা দেখো, পুন পরশুকান্ন পুন হলন্ত অক্ষর, ন বান, পুণ্যবান, পুন হলন্ত অক্ষর। তাহলে কয় মাত্রা হবে? 2 মাত্রা হবে না। এখানে হলন্ত অক্ষর শব্দের শেষে থাকলে 2 মাত্রা হয়, এখানে 1 মাত্রা হবে। কেন? কেননা এটা শব্দের মাঝখানে আছে। পুণ্য শব্দটা, মূল শব্দটা হচ্ছে কি? পুরু শব্দটা পুণ্যবান, পুণ্য। তাহলে পুন একাক্ষর, শুনে পুন, ন ব আকার বা, বান, বান 2 মাত্রা, বান একাক্ষর 2 মাত্রা। সুতরাং 8 যোগ 6। এই হচ্ছে মাত্রা নির্ণয়। বুঝতে পারছো কিনা দেখো তোমরা। প্রথম লাইনটা কি বলেছিলাম? মহাভারতের কথা, একটা পর্ব, এখানে 8 মাত্রা হলো। অমৃত সমান 6 মাত্রা হলো, অতি পর্ব। কাশিরাম দাস কহে 8 মাত্রা, শুনে পুণ্যবান 6 মাত্রা, 8 যোগ 6, 8 যোগ 6। এটা হচ্ছে পয়ার ছন্দ। এখন আমাদের নিচে একটা পরপর লিখে যেতে হবে। এইবার আমাদের মানে আমরা একটা ছক পেয়ে গেলাম। এখন এটার উপর বেস করে আমরা লিখবো। প্রথমেই লিখবো এটা প্রকৃতি, মানে কোন প্রকৃতির ছন্দ এটা, কোন প্রকৃতির ছন্দ, মানে কোন ছন্দ এটা? অক্ষরবৃত্ত ছন্দ। লিখে নেব অক্ষরবৃত্ত ছন্দ। ব্র্যাকেটে আমরা লিখতে পারি পয়ার ছন্দ। পয়ার মানে 8 যোগ 6 যদি হয় তাহলে পয়ার ছন্দ এটাকে বলা। আর 8 যোগ মানে 10 যদি হয় তাহলে মহাপয়ার ছন্দ। এটা 8 যোগ 6 আছে, সুতরাং এটা পয়ার ছন্দ। প্রথম আমরা লিখব কি? প্রকৃতি। প্রকৃতিটা লিখলাম। কি লিখলাম? প্রকৃতি সমান সমান বা কোলন দিয়ে আমরা লিখলাম অক্ষরবৃত্ত ছন্দ, ব্র্যাকেটে পয়া। দ্বিতীয় আমরা লিখব যে লিখতে পারি লয়। লয় কোন লয়ের ছন্দ? ধীর লয়। শেষ।
ধীরলয়। 3 নম্বর আমরা লিখব, ধরো লিখতে পারো পর্ব, মানে এখানে কত মাত্রার পর্ব। মূল পর্ব কত মাত্রার? 8 মাত্রা। মূল পর্ব 8 মাত্রা, অতি পর্ব 6 মাত্রা। পরিষ্কার? এটা হলো পর্ব। তারপরে লিখতে হবে চরণ, মানে চরণ মানে একটা পংক্তি, মানে একটা লাইন। একটা চরণে কয়টা পর্ব আছে দেখো এখানে কয়টা। একটা চরণ মানে মহাভারতের কথা অমৃত সমান, এটা একটা চরণ। এই চরণে কয়টা পর্ব আছে? 2টো পর্ব। চরণ সমান সমান 2 পর্বে চরণ। তারপরে লিখব স্তবক। স্তবক মানে কয় চরণে স্তবক, এটা লিখব, মানে কয়টা লাইন আছে, এখানে কয়টা পংক্তি আছে। এখানে 2 চরণে স্তবক, কেননা মহাভারতের কথা অমৃত সমান, এটা একটা চরণ। কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান, এটা আরেকটা চরণ। তাহলে 2 চরণ মিলে একটা স্তবক হয়েছে, মানে ইংরেজিতে যাকে বলা হয় স্ট্যাঞ্জা, স্তবক। 2 চরণে স্তবক, বুঝা গেছে? এই মোটামুটি কয়েকটা লিখলে উপরে ছন্দগুলি নির্ণয় করে দিলে মোটামুটি ছন্দ নির্ণয় একটা হয়ে গেল। তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে খাতায় বসে বসে, তাহলে ধারণাটা পরিষ্কার হবে। আমি চাইলে তোমাদেরকে, কারো কাছে যদি বই না থাকে, আমি তোমাদেরকে ছবি তুলে গ্রুপে দিয়ে দিতে পারি, তোমরা আমাকে জানাবে। আশা করি তোমাদের সবার কাছে বই আছে। আজকেই অক্ষরবৃত্ত ছন্দটা প্র্যাকটিস করো। আমরা নেক্সট ক্লাসে আরেকটা মাত্রাবৃত্ত ছন্দ আলোচনা করব। এরপরের ক্লাসটা আমরা স্বরবৃত্ত আলোচনা করব। আশা করি অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার তখনই হবে যদি মনোযোগ সহকারে তোমরা শোনো, যদি খাতা কলম তোমাদের সামনে থাকে তাহলেই, এবং বই যদি পড়ো তাহলে। আমি রিপিট করব না, আমি ভিডিওটা মানে এই ক্লাসটা শেয়ার করে দেব, তোমরা ক্লাসটা আবার দেখে নেবে। খাতা কলম সহকারে যেভাবে বলছি সেইভাবে করো, তাহলে দেখবে বাংলা ছন্দ তোমাদের কাছে একদম সহজ হয়ে গেছে। ঠিক আছে? এই বলে আমরা যে কোভিড-19 লকডাউনে সবাই যে ঘরে আছি, সবাই আমরা আশা করি সুস্থ আছি, আমরা সুস্থ থাকব। তোমাদেরকে এই নববর্ষে মানে 1427 বাংলা নববর্ষে তোমাদের এটা প্রথম ক্লাস। আমি এই তোমাদেরকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। হ্যাঁ, তোমাদের এই বর্ষটা ভালো কাটবে, সবার ভালো কাটবে। যদিও শুরুটা ভালো হয়নি, যাই হোক ভালো হবে এই আশা রেখে তোমরা আবারও মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে, নেক্সট ক্লাসে অংশগ্রহণ করবে। এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি।